টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্য রাজনীতি নিষিদ্ধ করা হয়। তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনীতি নিষিদ্ধের আইনটি বন্দী হয়ে পড়ে কাগজে। প্রকাশ্য ছাত্র রাজনীতি শুরু করে ছাত্রলীগ। ২ দফা কমিটি ঘোষণা করে কার্যক্রম চালালে অভিযোগ ওঠে শিক্ষার্থী নির্যাতন সহ ক্ষমতাসীন দল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এজেন্ডা বাস্তবায়নের। গেল বছর কোটা বিরোধী আন্দোলনে সেই মাত্রা তীব্র হলে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। সরকার পতনের পর বিতাড়িত করা হয় ছাত্রলীগকে। শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধে কঠোর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাত্র শিবির ঘটা করে কমিটি ঘোষণা করলে নড়ে চড়ে বসে অন্য ছাত্র সংগঠনগুলো, যদিও এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে ছাত্র শিবিরের। আমরা বিশ্বাস করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বের জায়গায় আমাদের সংকট তৈরি হতে পারে ভবিষ্যতে। ছাত্র রাজনীতির আমূল একটি পরিবর্তন আসুক, সংস্কার আসুক, ছাত্র রাজনীতি ছাত্র এবং শিক্ষার্থী বান্ধব হোক। এখন ক্যাম্পাসে তৎপর ছাত্রদল। কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের দাবি, শিবিরকে মোকাবেলা করতেই তাদের কার্যক্রম গতিশীল করা হচ্ছে। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে ছাত্র শিবিরের নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কারণে আমাদের এখন মনে হচ্ছে যে না, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের ছাত্র দলের রাজনীতি প্রয়োজন। আমরা যারা ছাত্র দলের নেতাকর্মীরা এখানে আছি, তাদের বিরুদ্ধে এ ধরনের সিঙ্গেল কোনো অভিযোগও নেই যে ছাত্র দলের কোনো নেতা বা কর্মী কোনো শিক্ষার্থীকে কোনো অন্যায়ভাবে অত্যাচার করেছে। দীর্ঘদিন ক্যাম্পাস দখলে রাখা ছাত্রলীগ এখন নিষিদ্ধ। নেই বাম সংগঠনের তৎপরতা, তবে ক্রিয়াশীল ইসলামী ছাত্র আন্দোলন ও ভাসানী ছাত্র পরিষদ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে গেছেন। তো সেই সাংস্কৃতিক বিপ্লবের যদি আমরা না ঘটাতে পারি, তাহলে আমাদের এই বিপ্লবটা ব্যর্থ হবে। এখন ছাত্র সংসদ হইলে তাহলে যারা নেতৃত্ব স্থানীয় আসবেন, যারা নেতা হবেন, তারা সাধারণ শিক্ষার্থী নেতা হবেন। তাদের মাধ্যমে তাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবো প্রশাসনের কাছ থেকে। এদিকে ক্যাম্পাসে দলীয় ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখতে চান না বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীরা। দেশের রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ তাদের। একটা বৃহৎ প্রত্যাশা ছিল যে এই আন্দোলনের পরে আসলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। যতটুকু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, সাধারণ স্টুডেন্টের, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। যারা এই প্ল্যাটফর্মে হয়ে কাজ করছে তারাও ওইভাবে মূল্যায়িত হয় নাই। লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছে, তাদেরকে আমরা আপাতত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই যে এটা আমাদের এখন না হোক। বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন উপাচার্য। দাবি, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছেন তারা। আমার বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররাও চায় না। বিষয়টা এই পর্যায়ে আছে। আর যদি ছাত্র সংসদ নিয়ে পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি করা যায়, সেটা পরবর্তী সময়ের প্রেক্ষাপটে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রায় ৮,০০০ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে আবাসন, অতিরিক্ত টিউশন ফি, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দ সহ নানা সংকটের অবসান চান সাধারণ শিক্ষার্থীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। মহাখালী তাফিজুল কুরআন মাদ্রাসা, যেখানকার অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন ইমাম ও খতিব হওয়ার, তাদের এ স্বপ্ন বাস্তবায়নে শিশু বয়স থেকেই চলছে আপ্রাণ চেষ্টা। কেউ কেউ কম বয়সী মুখস্থ করে ফেলছেন পবিত্র কোরআন। আমি এখন কোরআন শরীফ পড়ছি, আমি বড় হয়ে মসজিদের ইমাম হতে চাই। আমি এখন সিফারা পড়তেছি, আমি পরে কোরআন শরীফ পড়ব। আমি 25 পারা হেফজ শেষ করেছি, আর 5 পারা বাকি আছে। সকলের কাছে দোয়া চাই। তবে ইমাম মুয়াজ্জিনদের জীবন মানের বাস্তব চিত্র ভিন্ন। 16 বছর মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেও পাচ্ছেন না সম্মানজনক বেতন। অন্তত 20 থেকে 25,000 টাকা সম্মানী হওয়া উচিত মনে করেন মুয়াজ্জিনরা। গার্মেন্টসের মাঝে কমপক্ষে 15,000 টাকা একটা নির্ধারণ করা আছে। তো এর কাছাকাছি বা এর চেয়ে একটু বেশি, যেহেতু ওনারা অনেক সম্মানিত আমাদের, তাহলে আরও একটু বৃদ্ধি করা। আর ইমাম খতিবরা বলছেন অন্তত 30 থেকে 35,000 টাকা বেতন দেওয়া হোক তাদের। মসজিদ কমিটির পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান তাদের। মোটামুটি ভাবে একজন ইমামের 30+ যদি বেতন হয়, এই ক্ষেত্রে কমিটি চেষ্টা করলে এটা কিন্তু হয়ে যায়। যারা মসজিদ তৈরি করেন, তারা মসজিদ তৈরি করার আগে অবশ্যই আপনাকে মসজিদ যারা পরিচালনা করেন, ইমাম মুয়াজ্জিন, তাদের চিন্তা করে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে মসজিদ প্রতিষ্ঠিত করতে হবে।
তবে গুলশান বনানীর মতো অভিজাত এলাকার মসজিদের চিত্র ভিন্ন। সেখানে ইমাম খতিবরা বেতন পান বেশি। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সারাদিন সিয়াম সাধনার পর ইফতারিতে কিছু ফলের আয়োজন চান সবাই, আর তা পুষ্টির চাহিদা পূরণে যেমন সহায়ক, তেমনি ভাজা পোড়া খাবারের চেয়ে স্বাস্থ্যকরও। কিন্তু ইফতারে সবার সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কি? বাজারে আমদানি করা ফলের দাম দেখলে তা মনে হবে না। কারওয়ান বাজারে খুচরায় আপেল বিক্রি হচ্ছে মানভেদে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি, আর মালটা, নাশপাতি, কমলা ৩২০ থেকে ৩৪০ টাকা। আঙুর বিক্রি হচ্ছে মানভেদে ৩৯০ থেকে ৫৫০ টাকা দরে, আর আনার বা ডালিম বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি দরে। মোটামুটি ফলের দাম বেশিই আছে, আগের তুলনায় বেশি কিনতেছে এখন। আমদানি করা ফলের দাম চড়া, সে সুযোগে বিক্রি খানিকটা বেড়েছে দেশি ফল, আনারস, বড়ই, পাকা পেঁপে, পেয়ারার। কারওয়ান বাজারে আনারস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পিস, পাকা পেঁপে ১২০ টাকা কেজি, মানভেদে বড়ই ৮০ থেকে ২২০ টাকা কেজি, আর কলার ডজন ৭৫ থেকে ১৪০ টাকা। বিদেশে অনেক ফল হচ্ছে, আমরা দেশের ফল একটু কমে আছে, খুব বেশি না। চাহিদা বেড়েছে দেশে উৎপাদন হওয়া বিদেশি ফল, ড্রাগন, সাম্বাম ও স্ট্রবেরির। বিক্রি হচ্ছে ড্রাগন ৪৮০ থেকে ৫২০, সাম্বাম ১৪০ থেকে ১৫০, আর স্ট্রবেরি ৩০০ টাকা কেজি। অন্য ফলের দামও এখন অনেক বেশি, তুলনামূলক হারে অনেক বেশি। পেয়ারার দাম বাড়ছে, গত সপ্তাহে আগের সপ্তাহে ৮০ টাকা, এখন দেখলাম ১২০ টাকা। মৌসুম না হলেও বাজারে মিলছে কাঁঠাল, দাম প্রতিটি ৫০০ টাকা, আর জাম্বুরার পিস ২০০, বেল প্রতিটি ৬০ থেকে ১৫০, আর আতাফল ৩০০, সফেদা ১৫০ টাকা কেজি। দাম একটু হালকা একটু বেশি আছে, একটু আগের তো একটু বেচাকেনি বেশি হয়। বাজারে এসেছে আগাম তরমুজ। কৃষকের প্রতি পিস হিসাবে বিক্রি করা এ রসালো ফল কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে কেজি দরে। খুচরায় দাম ৫০ থেকে ৬৫ টাকা কেজি। সিলেট জাপলানের তরমুজ, ঠিক আছে, জাপলনের, এটা কেজি হিসাবে বিক্রি করি আমরা। বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে দেশি ফলের দাম সামান্য বাড়লেও আগামী কয়েকদিনে তা কমে আসবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে চাই নতুন পোশাক, তাই তো রমজান মাস শুরুর সাথে সাথেই রাজধানীর বিপণী বিতানগুলোতে শুরু হয়েছে বেচাকেনা। প্রতিদিনই বাড়ছে ক্রেতার উপস্থিতি। ক্রেতা সমাগম চোখে পড়ছে গুলশানের পিঙ্ক সিটি শপিং মলে। এখানকার দোকানগুলো সেজেছে নতুন রূপে। ক্রেতাদের চাহিদা আর পছন্দের নানা ডিজাইনের পোশাকের প্রদর্শনীর নজর কাটছে সবার। আরামদায়ক ও আকর্ষণীয় নকশার পোশাকের প্রতি ঝোঁক নারীদের। সুতির কাপড়কে প্রাধান্য দিচ্ছেন তারা। পার্টিতে গেলে তখন হচ্ছে আপনার সোফরা সিল্কের বা আপনার একটু এমব্রয়ডারি করা, তো এইসব ড্রেস পরা হয়। পাকিস্তানি আর ইন্ডিয়ান ড্রেসগুলো, বিভিন্ন ডিজাইনের যে ড্রেসগুলো আছে ওগুলো আমি পরি। লোন টাইপের ড্রেস, দিল্লি বুটিক্স, এগুলো একটু প্রেফার করছি সুতির মধ্যে। ক্রেতাদের পছন্দের তালিকায় ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি পিস, জানালেন বিক্রেতারা। ট্রেন্ডিং বলতে আপনার হেভি কাফতানটা হবে, কেফটা হবে, রেডি শাড়িটা হবে, আর জ্যাকেটটা হবে। এই 4টা প্যাটার্ন আপনার সবগুলি এবার ঈদে হিট হবে। গারারা আসছে, সারারা আসছে, তারপর অর্গানজার অনেক কালেকশন আসছে, এগুলোর মধ্যে আর কি কাস্টমার ঝুঁকতেছে বেশি। প্রতি বছরের মতো এবারের ঈদেও নারীদের পোশাকে এসেছে নতুনত্ব। কারো পছন্দ পাকিস্তানি ড্রেস, কেউ বা বেছে নিচ্ছেন সিল্ক কাফতান। এভাবেই নিজেদের পছন্দসই ড্রেস কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, গুলশান পিঙ্ক সিটি, ঢাকা। সেহরি খাওয়ার সময় হয়েছে। পবিত্র মাহে রমজান, ভোরাতে সেহরির সময় হলে পাড়ায় মহল্লায় মসজিদের মাইক থেকে রোজাদারদের জাগানোর আহ্বান করা হয়। একসময় পুরান ঢাকায় দল বেঁধে কাশিদা গাওয়ার চলছিল, এখনো আছে কোথাও কোথাও, তবে হারিয়েছে ঐতিহ্য। রাজধানীর তৃণমূল মানুষও আল্লাহ সন্তুষ্টি লাভের আশা সিয়াম সাধনায় সামিল হন। নিজে কিনে খাই, কেউ দিয়ে গেলে মনে কোনো কষ্ট নাই। একজনের দয়া হয়েছে, বাদ দিয়ে গেছে, আল্লাহ রহমত করে কোন একটু
পার পাই যামুগা। আবার কেউ কেউ মুখরোচক খাবার খেতে বের হন রাজধানীর বিভিন্ন প্রান্তে। খেলাম, ভালো একটা তৃপ্তি ঢেকুর তুললাম, খুবই ভালো লাগলো। এখন একটু কম আর কি, রোজ রমজানের প্রথম দিকে না, শেষের দিকে একটু ভালো হবে। সেহরি খেয়ে ছোট বড় সবাই দল বেঁধে ফজরের সালাত আদায় করতে যান মসজিদে। এই মাসটাকে কাজে লাগিয়ে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে নেওয়া। কোরআনের নাজিল করার কারণে এই মাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক মাস সিয়াম সাধনার এ সময় সাধারণ জীবন ছকের অনেক কিছুই বদলে যায়। একজন প্রকৃত মুসলমানের সারাদিন কাটে স্রষ্টা আর শুদ্ধতার ধ্যানে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রমজান মাসে দুধের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে সেহরির সময় অনেকেরই পছন্দের খাবারের তালিকায় থাকে দুধ। হাটবাজারে যেখানে 1 লিটার দুধ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, সেখানে লিটার প্রতি 10 টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছে জেসি এগ্রো ফার্ম। খামারে এসে দুধ কিনে নিতে পারছেন যে কেউ। রমজানে প্রতিদিন 70 থেকে 75 জন নিম্ন আয়ের মানুষের কাছে 1 লিটার করে দুধ বিক্রি করা হচ্ছে। 80 লিটার মতো দুধ পাই। যে দুধটুকু পাই আমরা, সকল দুধটুকু আমরা সর্বসাধারণের মাঝে বিতরণ করছি। আজ প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্তই আমরা বিতরণ করব। লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে এমন পদক্ষেপে খুশি এলাকাবাসী। আমরা পাইলাম, গরিব মানুষ 10 টাকা কেজি খাইলাম। বাজারে দুধ আছে 160 টাকা কেজি, আমরা দিছি 110 টাকা কেজি। বাজারে কিনে খাইতে পারি না, তাই কিনতে পারতেছি। 4 বছর আগে গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্ম নামে খামার গড়ে তুলেন এরশাদ উদ্দিন, যেখানে 450টি গরুর মধ্যে 75টি গাভী রয়েছে। দৈনিক উৎপাদন হচ্ছে 65 থেকে 75 লিটার দুধ। ডিবিসি নিউজ ডেস্ক। 5ই আগস্টের পর বরিশাল সিটি কর্পোরেশনের 40 কাউন্সিলরকে অপসারণ করে সেখানে দায়িত্ব দেয়া হয় সরকারি কর্মকর্তাদের। একাধিক ওয়ার্ডের দায়িত্বে মাত্র একজন কর্মকর্তা। অফিসের কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাগরিক সেবার কাজ করছেন তারা। সেবা গ্রহীতারা বলছেন, অফিসে গিয়ে প্রবেশের পথেই হোঁচট খাচ্ছেন তারা। সহযোগিতা নিতে হচ্ছে সাবেক কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের। আমাদের একটা নাগরিক সার্টিফিকেট লাগে, মৃত্যু সনদ লাগে, আমাদের এই টিসিবি কার্ড নিয়ে কত ঝামেলা। 2 মাস হয়ে গেছে, আমার ভাই মারা গেছে। এখন আমরা ডেথ সার্টিফিকেট উঠে আনছি, এখন ওয়ার্ডের যে সবার একটা সিগনেচার সেটা আমরা পাইতেছি না। আগে কাউন্সিলরদের কাছে গিয়ে যেমন পেতাম, যে সেবাটা পেতাম, সেটা আসলে এখন সেরকম পাচ্ছি বলে আমার মনে হয় না। একটি নাগরিক সার্টিফিকেট পেতে অপেক্ষা করতে হচ্ছে 1.5 মাস। এভাবেই সকল সেবাতেই দুর্ভোগে নগরবাসী। একটা লোক যদি একটা নাগরিক সার্টিফিকেট 1-1.5 মাস ঘুরতে হয়, তাইলে এই সেবার কোনো মানে হয় না। তারা সরকারি লেভেলের, তারা আসলে জনগণের যে সমস্যাটা, জনগণের যে কষ্টটা, সেটা তো তারা বুঝবে না, আমরা যেটা বুঝবো। নগরবাসীরা দায়িত্বরত কর্মকর্তাদের কাছে সহজে যেতে না পারায় তৈরি হয়েছে সংকট, বলছে সুশীল সমাজ। অতিরিক্ত দায়িত্ব এটা। একদিকে তারা তাদের কাজগুলি করতেছে প্রাতিষ্ঠানিক, অন্যদিকে তারা এই কাজ করতেছে জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা চেনেও না, জানেও না, কী করে, এবং না চেনা জানার কারণে এইটা বিলম্ব হচ্ছে একটা প্রত্যয়ন দিতে। কাউন্সিলরদের মতো সেবা দেয়া বর্তমানে দায়িত্বরতদের পক্ষে কষ্টকর বলে জানান এই কর্মকর্তা। এখন জনগণের যে কিছুটা হয়তো ভোগান্তি হচ্ছে আর কি, এটা আমি শতভাগ হচ্ছে না এটা আসলে বলা যাবে না, তবে আমাদের অফিসারও চেষ্টা করছে যতটুকু সম্ভব আর কি। 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটির 30টি ওয়ার্ডের জনসংখ্যা 5 লাখের বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির সাজেক ভ্যালিতে আগুনে পুড়েছে প্রায় 102টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান ও বসতঘর। এসব স্থাপনা পুড়ে যাওয়ায় এখন বেকার 200-র বেশি কর্মচারী। কেউ চাকরি করে চালাতেন সংসার, কেউ বা যোগাতেন পড়ালেখার খরচ। আয়ের একমাত্র উৎস হারিয়ে দিশেহারা সবাই। দাবি সরকারি সহায়তার। কিছু করার মতো নাই আপাতত। যে জায়গাটা ছিল প্রতিষ্ঠান, ওই জায়গাটা আমার থেকে নাই। আমাদের এরকম 15-20 জনের স্টাফের ফ্যামিলি চলছে আমাদের এই রেস্টুরেন্ট থেকে। এখন আমাদের এই রেস্টুরেন্ট একদম মাটির সাথে মিশে গেছে। এখন আমরা ভবিষ্যতে কি করব ভেবে পাচ্ছি না। এখন যদি সরকার আমাদেরকে দেখে, কোনো কিছু সাহায্য দিয়ে আমাদেরকে সময়টা যদি পার করার জন্য সাহায্য করে, তাহলে আমাদের জন্য অনেক ভালো। কাজ হারানো কর্মচারীদের জন্য কিছু করার উদ্যোগ নিচ্ছে কটেজ রিসোর্ট মালিক সমিতি। যে সমস্ত স্টাফরা কর্মবিহীন হয়ে গেছেন, কিছুটা সহায়তা দিতে পারে কিনা সেই বিষয়ে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায় সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। বেকার হওয়া কর্মচারীদের কাজের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। সুনামগঞ্জের ১২ উপজেলার হাওরের ফসল বন্যার হাত থেকে রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। ১২৭ কোটি টাকা ব্যয়ে ৬৮৭টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব পায় পানি উন্নয়ন বোর্ড। এসব প্রকল্পের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগ বাঁধে এখনও বাকি রয়েছে স্লোপ করা, ঘাস লাগানো ও দুর্মুজের কাজ। দুবলা লাগানো হয়েছে না, রাস্তা মিল হয়েছে না, এই বান্ধের মজবুত হইব। এই বান যদি না দেওয়া হয় তো আমরা আওয়াজ থাকতো না। সরকার তো টাকা তো ঠিকই দেয়, কিন্তু কাজ তো ঠিক মতো হয় না। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণে অভিযোগ রয়েছে বালু ব্যবহারের। ভারী বৃষ্টি হলে বাঁধ ধসে পড়ার আশঙ্কা কৃষকদের। বালু দিতেছে, মাটিও দিতেছে, কোনোটা মিক্সার করে দিতেছে। মাটিটা দিলে সবচেয়ে সুন্দর শক্ত হবে। যে বালু দিতেছে এই বালু কিন্তু রাস্তার মধ্যে থাকবে না, কেন এই বালুগুলা এমন আছে ভেঙে যাইতেও পারে, কিন্তু যেভাবে দেখা যাইতেছে এইভাবে বান টিকা সম্ভব না। কেন এখানে নদী আর দিল আউর, কিন্তু দুই পাশে পানি ধাক্কা দিলে রাস্তা বানিটা টিসকিবে না। বাঁধের বাকি কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বাকি অবশিষ্ট কাজগুলো আগামী 10 দিনের ভিতরে শেষ করার জন্য আমার সময় বর্ধিত করার জন্য আবেদন করেছি। আমরা আশা করতেছি এই নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজগুলো শেষ করতে পারবো। এবছর সুনামগঞ্জে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসল রক্ষায় সংশ্লিষ্টরা আরও আন্তরিক হবে প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। বেসরকারি ক্লিনিকের অনুমতি পেতে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্সসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকা বাধ্যতামূলক। তবে এ নিয়ম মানছে না নওগাঁর বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা 3 শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বেশিরভাগই চলছে স্থায়ী চিকিৎসক ছাড়া। নেই প্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসার পরিবেশ, রয়েছে দালালদের দৌরাত্ম্য, আছে ভুল চিকিৎসা ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগও, যে কারণে অতিরিক্ত টাকা খরচ করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। দেখা যাচ্ছে সিট সংখ্যা যা সে অনুযায়ী যে ডাক্তার থাকার কথা বা নার্স থাকার কথা সেখানে কোনো কিছুই নাই। চিকিৎসা সেবাকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে কসাইখানার মতো। আমরা সাধারণ লোক মেডিকেলে গেলে ওষুধ পাই না, আর ওষুধ ওই খালডোবায় পড়ে থাকে নাকি। প্রয়োজনীয় শর্ত পূরণ না করে এসব প্রতিষ্ঠান চলার পেছনে স্বাস্থ্য বিভাগের দায় দেখছেন স্থানীয়রা। তৎকালীন যে প্রশাসন এখনো সেই প্রশাসন বহাল আছে, 2-1টা পদে হয়তো বা পরিবর্তন হয়েছে, কিন্তু পুরো প্রশাসনটাই কিন্তু সেই দুর্নীতির সাথে সংযুক্ত। আমার দুর্বলতা, নাহলে আমার এখানে সংযুক্তি রয়েছে। নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির। 326টার মতো ক্লিনিক, এর মধ্যে 1/3 ক্লিনিক আমাদের সরকারের রেজিস্টারভুক্ত না। যারা চলার মতো তা চালাতে হবে, যারা চলেন তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করতে। ক্লিনিকগুলোকে নিয়মের আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ চেষ্টা চালাচ্ছে, জানালেন নওগাঁ সিভিল সার্জন। এখানে প্রায় 300-এর অধিক হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে, এবং এগুলো দেখার পর এদের হালনাগাদ আছে কিনা বা এদের লাইসেন্স আছে কিনা বা অবৈধভাবে পরিচালিত হচ্ছে কিনা, এগুলো আমি A to Z এটা তদারকি করছি। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে আরও তৎপর হওয়ার আহ্বান স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।